সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় পরিবেশ ও উন্নয়ন, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, পরিবেশ ও পানি বিশেষজ্ঞ, স্থপতি ইকবাল হাবিব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এবং প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক পরিবেশ বাঁচাও আন্দোলন। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। এই জন্য আমাদের ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সিসি ক্যামেরায় সন্দেহভাজনদের চিহ্নিত করার দাবি পুলিশের। নাটোরে বড়াইগ্রামে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বজনদের দাবি নিহতের সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না। বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন। অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা থাকলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কমিশনকে দলীয়করণ করে নির্বাচন ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে সরকার, অভিযোগ বিএনপির। সহিংসতার ঘটনা অতিরঞ্জিত করে সরকারকে বিব্রত করা হচ্ছে, বলছে আওয়ামী লীগ। এবং প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা জানি আজ জাতীয় পরিবেশ দিবস, তাই আমরা আজকে পরিবেশ উন্নয়ন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর আইনুন নিশাত আপনার কাছে আসব। অনেকেই বলেন যে উন্নয়নের সাথে পরিবেশের একটা মাঝে মাঝে একটা সংঘর্ষ বাধে, যে উন্নয়ন করতে হলে পরিবেশের অনেক কিছুকেই ছাড় দিতে হয় বা আপোষ করতে হয়। আবার অনেকে বলেন যে টেকসই উন্নয়নের জন্য পরিবেশ বান্ধব উন্নয়নই জরুরি। আপনি এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। প্রথমে যারা এই কথাগুলো বলেন তাদেরকে আমি করুণা করি। খুব সোজা কথা। 1972 সনে এই 5ই জুন পৃথিবীতে প্রথম পৃথিবীর সব দেশ একত্র হয় পরিবেশ রক্ষার জন্য। 1972, আজকে না। তখন তারা ঠিক করলেন যে পরিবেশ রক্ষা করা তখনই সম্ভব হবে যখন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে সম্পৃক্ত করা যেতে পারে। এবং সেই লক্ষ্যে এর 20 বছর পরে 1992-তে প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন বলা হয়, সেটার নাম ছিল আনসেড, অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ উন্নয়ন কর্মকাণ্ড এবং পরিবেশ ব্যবস্থাপনা, আমি সংরক্ষণ বলছি না, ব্যবস্থাপনা কিভাবে একত্রিত করতে হবে সেটা বিশ্ব এগ্রি করেছে 1992-তে। বাংলাদেশ সেটাতে স্বাক্ষরদানকারী। তারপর প্রতি বছর বছর এটা পর্যালোচনা হতে হতে 2002-তে গিয়ে আবার জোহান্সবার্গে আরেকটা দলিল তৈরি হলো যে এটাকে কি করে কার্যকর করা যায়। আরো 10 বছর পরে 2012-তে, তার আগে 2000 সনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ উন্নয়নের লক্ষ্যমাত্রা কি হওয়া উচিত, উন্নয়নের লক্ষ্যমাত্রা পরিবেশটাকে ঠিক রেখে। মনে রাখতে হবে মূল কিন্তু মানুষ। পরিবেশ ভালো থাকলে মানুষ ভালো থাকবে, মানুষ ভালো থাকলে পরিবেশ ভালো থাকবে। মানুষ ভালো আছে কি করে বুঝবেন? তার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, অনাহারে আছে কিনা, তার আয় ঠিক মতো আছে কিনা, তার স্বাস্থ্য ঠিক মতো আছে কিনা, তার খাবার পানি আছে কিনা ইত্যাদি, তার বাসস্থান আছে কিনা। তাহলে 2012-তে গিয়ে বলা হলো, ওই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের শেষ বছর ছিল 2015-তে। 2012-তে বলা হলো যে আমরা 2015 নাগাদ ঠিক করব যে আমরা কি কি অর্জন করতে চাই। এখন আর এই পরিবেশ আর উন্নয়ন নিয়ে বিতর্ক নেই। এখন বিশ্বের বিতর্কটা হচ্ছে কিভাবে এই পরিবেশ ব্যবস্থাপনাগুলোকে কার্যকর করা হবে, তার জন্য অর্থায়ন করা হবে, তার জন্য আইন কানুন ঠিক করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে যতই আমরা বকাঝকা করি না কেন, তারা 1972 সনের মধ্যেই তাদের কর্মকাণ্ড ঠিক করে ফেলেছে। তখন একটা নতুন পদ্ধতি রচিত হয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে তার বিরূপ প্রতিক্রিয়া হবে, কিন্তু সেটাকে কি করে মিনিমাইজ করা যায়, কি করে কমানো সম্ভব, সেই লক্ষ্যে বাংলাদেশ 1995 সনে প্রথম কনজারভেশন অ্যাক্ট
এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট তৈরি করে। এটা সম্প্রতি বর্তমান সরকার আরো ভালো করেছেন, উন্নত করেছেন। অর্থাৎ উন্নয়ন করতে হবে মানুষকে ভালো থাকার জন্য, পরিবেশকেও ভালো করতে হবে মানুষকে ভালো থাকার জন্য। ছোট্ট উদাহরণ দিই কিভাবে পরিবর্তন হয়েছে। আগে সরকার কিংবা কে বা কারা কোনো একটা মন্ত্রণালয় প্রকল্প করবে, ডিসি মহোদয় জমি দেখাতেন, এই জমিটা তোমাদের দিয়ে দেওয়া হলো। জমি লাগবে 1 বিঘা, অ্যাকোয়ার করা হতো 3 বিঘা। এখন কিন্তু জাস্টিফাই করতে হবে 3 বিঘা কেন লাগবে। যদি না পারে তাহলে 1 বিঘা। তখন সরকার জিজ্ঞাসা করে 1 বিঘা কেন, তুমি এটাকে 15 কাঠায় করতে পারো কিনা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যার জমিটা নেওয়া হচ্ছে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ তো দিতেই হবে, তার পুনর্বাসনের দায়িত্ব ওই প্রকল্প মালিককে নিতে হবে। যে আমি একটা লোককে উৎখাত করে দিলাম, কিছু টাকা দিয়ে দিলাম, এটাতে হবে না। এটা তো বাংলাদেশ সরকার বাস্তবায়ন করছে এখন। অর্থাৎ এটা 30 বছর পুরনো বিতর্ক যে উন্নয়ন করতে গেলে পরিবেশ রক্ষণ সম্ভব না। এখন এখানে একটা কথা আছে, পরিবেশ সংরক্ষণ আর পরিবেশ ব্যবস্থাপনা। আমার মনে হয় আমরা তিনজনই যে ধরনের কথাবার্তাতে বিশ্বাস করি, ধারণায় বিশ্বাস করি, সেখানে হচ্ছে পরিবেশ সংরক্ষণও প্রয়োজন। কারণ পরিবেশের মধ্যে কি আছে, প্রকৃতিতে কি আছে, সেটা তো আমরা জানি না। পৃথিবীতে বলা হয় 10 কোটি গাছ প্রজাতির গাছপালা জীবজন্তু থাকতে পারে, আমরা 1 কোটির বেশি চিনি না। কেউ বলতে পারেন এটা 100 কোটি। তো মানে আমি ওই তর্কে যাচ্ছি না, আমি বলতে চেষ্টা করছি যে উন্নয়ন কর্মকাণ্ড চালানো সম্ভব পরিবেশ ব্যবস্থাপনাটাকে সুষ্ঠুভাবে করে নিয়ে। কারো যদি অধিক মুনাফার প্রয়োজন হয়, যেমন শিল্পপতিরা বর্জ্য ফেলছেন যত্রতত্র, এটা গ্রহণযোগ্য না। শিল্পপতি তো নিজের পকেট থেকে পয়সা দেবেন না। শিল্পপতি এই বর্জ্য ব্যবস্থাপনার পয়সাটা কনজিউমারের কাছে ট্রান্সফার করবে। তাহলে তাকে কম্পিটিটিভ ফিল্ডে আসতে হবে। আমরা আন্তর্জাতিক বাংলাদেশে যে সমস্ত কি বলবো বিভিন্ন দ্রব্য প্রস্তুতকারী ম্যানুফ্যাকচারার আছে, তারা তো দেখতে পারি পরিবেশ সম্মতভাবে তারা উৎপাদন করছেন। কাজেই দুই পক্ষেই কথা আছে, বাট মূল কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র 18 ক ধারা সংবিধানে সংযোজন করে 2011 সনে রাষ্ট্রীয়ভাবে প্রতিজ্ঞা করেছে আর বলছে যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পরিবেশ রক্ষা, প্রকৃতি রক্ষা, জীববৈচিত্র্য রক্ষা, জলাভূমি রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। আসুন আমরা সেটা পালন করি। রাষ্ট্রপতি ইকবাল ভাই, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসবো, যেটা বললেন যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এগুলো রক্ষা। কতটা রক্ষা আসলে করতে পারছে রাষ্ট্র? রক্ষা করার চেয়েও বড় ব্যাপার হচ্ছে অনুভব কতটা যথার্থ। আপনি যদি খেয়াল করে দেখেন, স্যার যেভাবে বলছিলেন, যদি সেই ধারাবাহিকতায় বলি, দেখেন সুন্দরবন নিয়ে আমরা এত কথা বলছি, কিন্তু সেই সুন্দরবনে জাতীয় টেলিযোগাযোগ একটি সংস্থা ওখানে গিয়ে টাওয়ার লাগালো, লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছে, শুনতে কি পাও, কাকে শোনাচ্ছে, কি শোনাচ্ছে। আমরা এই শুনতে কি পাওয়ার মধ্যে দিয়ে বুঝি যে তারা প্রবলভাবে বলছে যে আমরা সুন্দরবন ধ্বংস করছি, তোমরা শুনতে কি পাও। তো অ্যাডভার্টাইজমেন্ট করছে যে সুন্দরবনের মধ্যে টাওয়ার লাগানো হয়েছে, এখন সুন্দরবনে গেলেও আপনি চাইলে মোবাইল ফোনটা ব্যবহার করতে পারেন। প্রথমে আপনাকে সুন্দরবনে যেতে হবে কেন? দ্বিতীয়ত আপনি গেলে মোবাইল ফোনটা নিয়ে যাবেন কেন? তৃতীয়ত সেই মোবাইল ফোনকে ফ্যাসিলিটেট করার জন্য টাওয়ারে বসাবেন কেন? কিন্তু তার চেয়েও বড় যেটা আমি বিল করি, যে স্যার যেটা বলছিলেন যে ওই শুনতে কি পাওয়ার মধ্যে দিয়ে এই ভ্রান্ত বিলাসী ধারণা বিলাসী মানুষগুলো সত্যিকার অর্থে পরিবেশ, যে তার পরিবেশ সুরক্ষা, যে জীবন সুরক্ষা, মানুষ সুরক্ষা এবং আমার সুরক্ষা, এই বিষয়গুলো থেকে সরে গিয়ে বিতর্ককে সেই 60-এর দশকের বিতর্কের জায়গায় দাঁড় করানো, যেখানে যখন শিল্পায়নের বিরূপ প্রতিক্রিয়া সারা পৃথিবী একযোগ হয়ে ভাবতে শুরু করলো না আর উন্নয়ন নয়, উন্নয়ন শব্দটাকে আমরা পরিত্যাজ্য করছি, আমরা ভারসাম্যপূর্ণ উন্নয়নকে গ্রহণ করছি, আমরা টেকসই উন্নয়নকে গ্রহণ করছি। সেই 60-এর দশকের বিতর্ক যারা উস্কে দেয় তারা আসলে ওই শুনতে কি পাওয়ার দলের লোক। আমি এটা বলছি এই জন্যে যে আজকে যখন আমরা কথা বলছি তখনও একদল মানুষ বিশ্বাস করে যে আমরা আগে উন্নত হইনি, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। একটু আগে আলাপ করছিলাম যে বুড়িগঙ্গা বাঁচানোর জন্য এখন নাকি যমুনা নদী থেকে পানি আনতে হবে। তো আমাকে আইনুল ইসলাম স্যার বলছে না, যমুনা নদীর সাথে তো বুড়িগঙ্গা সংযোগ ছিলই, গেল কোথায়? তার মানে আমরা এই যে একটা ধারণা চুরি করি বা ধারণা চিন্তা করি, আগে উন্নয়নটা হয়ে নেই, ততক্ষণে বুড়িগঙ্গা শেষ করি, সকল খাল শেষ করি, সব জলাশয় শেষ করি, সমস্ত প্লাবন অঞ্চল ভরে ফেলি, তারপর আবার আমরা তাকে ফেরত আনবো। এই মানসিকতার মধ্যে একটা উন্মাদনা আছে এবং সেই উন্মাদনাটা আত্মধ্বংসকারী উন্মাদনা। সেই জায়গায় সরকার অথবা কোনো গোষ্ঠী, কোনো সংস্থা এককভাবে যেমনি করে পারবে না,
তেমনিভাবে আমাদের এই ধরনের আলোচনার সুযোগ থেকেও আমাদেরকে এক ধরনের সরে আসার প্রয়োজন রয়েছে। যারা এইসব আলোচনা করে এটা কুচক্রী মহল, এবং একটা এমন একটা পর্যায়ে আমরা এখন দাঁড়িয়েছি। ধরেন গত পরশু দিনই যখন আমাদের বাজেট ঘোষণা হচ্ছে, তখন সুপ্রিম কোর্ট রায় দিলেন যে অনেক দিন ধরে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছিল আইনের প্রতি, যে ভবনটি একটা জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে, সেই ভবনটি আসলে অন্যায় এবং এটা ভেঙে ফেলা উচিত, ভেঙে ফেলা প্রয়োজন এবং সেটা ভেঙে ফেলা হোক। আসলে এইগুলো দেখলে মনে হয় যে হয়তো আমরা যারা আন্দোলন করি, যারা হয়তো আশাবাদী মানুষ বলেই আন্দোলন করি, আমাদের এতটুকু অন্তত আশ্বস্ত হওয়া উচিত পরিবর্তনের ধারা সূচিত হচ্ছে। কিন্তু এটা কত ত্বরান্বিত করতে পারবো সেটার উপর ডিপেন্ড করবে আমরা কতটা ধ্বংস যজ্ঞকে আমরা সহ্য করে যাব, অথবা কতটা ধ্বংস যজ্ঞের তলানিতে আমরা হাজির হব। সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর এই সময়ে আমি ঠিক ওই পরিমাপে যেতে চাই না যে আদৌ আর কিছু বাকি রইল কিনা। বাকি অনেক কিছু রয়েছে। প্রয়োজন আমাদের নিজেদের শোধরানোর জন্য সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করা এবং এই ধরনের বিতর্ক থেকে সরে আসা, এবং এক ধরনের যেটাকে বলি 360 ডিগ্রি ঘুরে যাওয়া, একদম পুরোপুরি আমূল পরিবর্তনের মানসিকতা নিয়ে পরিবেশ, স্যার বলছেন সংরক্ষণ ব্যবস্থাপনা, এবং আমরা বলি সংরক্ষণ, এই সংরক্ষণ এবং ব্যবস্থাপনা। এবং একটা শুধু শেষ করব দৃষ্টিভঙ্গিগত দিক থেকে, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বিষয় আছে যেটা শুধু আমার দেখা দরকার, আমার ওইটা জয় করে ওর উপরে দাপানোর প্রয়োজন নেই। ধরেন তিনটা এক্সাম্পল দিয়ে শেষ করি। রাতারগুল অথবা সাজেক ভ্যালি, সেইখানটায় আমার কেন রেস্ট হাউস তৈরি করতে হবে? কেন রাতারগুলে আমার একটি টাওয়ার বানিয়ে সেখানে দর্শনার্থীদের সুযোগ তৈরি করতে হবে? কিছু কিছু জায়গা কি রাখা যায় না যেটা আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি সত্যিকার অর্থে প্রকৃতি, জীববৈচিত্র্য সংরক্ষণের মানসিকতার চিহ্ন হিসেবে অন্তত রেখে যাই? সব কিছু উজাড় করে সুন্দরবনের ভিতরে গভীরে প্রবেশ করে আমাদের সকল উন্নয়নের পরাকাষ্ঠা দেখানোর এই মানসিকতা, এটি অবশ্যই বন্ধ করা প্রয়োজন। ধন্যবাদ প্রকৌশলী আব্দুস সোবহান, আপনার বক্তব্য শুনতে চাই এই বিষয়ে। এখানে যে বিষয়টা আসছে, যে একটা বিষয় যেহেতু পরিবেশ এবং উন্নয়ন, যে টুলসের কথা বলা হলো, যে ইআই, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, আসলে ওইটাই কিন্তু আমাকে বলে দিবে যে উন্নয়নটা আসলে পরিবেশ সম্মত হচ্ছে কিনা। এটা আসলে অনেকের একটা ধারণা আছেন যে আসলে ইআই কিন্তু একটা ব্যাপক জিনিস, কিন্তু সেখানে যে শুধুমাত্র টেকনিক্যাল বিষয়টা দেখা হয় তা নয়, সেখানে আর্থসামাজিক অবস্থাগুলোও দেখা হয়। একই সঙ্গে যখন একটা ইআই তৈরি করা হয়, সেখানে তো অনেকগুলি মেজার আছে, যে আমি তৈরি করে দেখলাম যে আমি পাল্লা কোন দিকে ভারী, আমি যদি দেখি যে না আমার নেগেটিভ পাল্লা ভারী, ওইখানে আমার কোনো সুযোগ আছে কিনা এটাকে আরো পজিটিভ করার। যদি আমার টেকনোলজিতে কোনো সুযোগ থাকে বা অন্য কোনো প্রক্রিয়ায় যদি সুযোগ থাকে, তাহলে সেটা দিয়ে যখন আমি দেখবো যে না আমার পজিটিভ দিকে পাল্লা ভারী, তখনই একটা কার্যক্রম করা হলে সেটা অবশ্যই উন্নয়নের সঙ্গে আর কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার সুযোগ নেই। আর যে বিষয়টা যে রাষ্ট্র কতটুকু করছে, এখানে কিন্তু একটু আমার রাষ্ট্রের, তো ধরেন আমাদের এটা রাষ্ট্রের দায়িত্ব, আমাদের এই অধিকার যেটা পরিবেশ সংরক্ষণের বিষয়টা, সেইখানে যদি আমরা অন্যভাবে আসি, একটু যেমন একটু আগে কথা উঠলো যে আমরা যমুনা থেকে পানি এনে বুড়িগঙ্গায় দিব, আসলে আমরা কিন্তু সবগুলি কাজকর্মই আমরা যখন করি, আমরা কিন্তু এগুলোকে সমন্বিত করি না। এটা হলে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আপনি বলেন আমরা চাঁদনী ঘাট থেকে এক সময় ঢাকা শহরে পানি পান করতাম, আমরা চলে গেলাম শীতলক্ষাতে, শীতলক্ষা চাঁদনী ঘাটের চেয়েও যেখান থেকে পানি আমরা উত্তোলন করি তার চেয়েও পলিউটেড। তাহলে আমি কিন্তু এইটা চিন্তা করলাম না যে আমার যে শীতলক্ষাটা কিভাবে আমি পলিউশন ফ্রি রাখবো, দূষণ মুক্ত রাখবো। তারপর আমি কি করলাম, যখন কোনো সার্ভিসের পাচ্ছি না, আমি প্রতিনিয়ত আপনার ভূগর্ভস্থ পানি উত্তোলন করতেছি। যেখানে আপনার 49টা ডিপ টিউবওয়েল ছিল 72 সালে, সেখানে 670টা ডিপ টিউবওয়েল ঢাকা শহরে। তো এই যে জায়গাটা এখন আবার আমরা কি করছি, পদ্মা থেকে আনবো। এখন পদ্মা থেকে যে আনবো, সেখানে কি কত বছর ধরে পানি থাকবে সেটা কি আমরা দেখছি? তো ওই জায়গাটা আসলে আমাদের যেটা হবে, যে একটা সমন্বিত পরিকল্পনা দরকার। আমরা ঢাকা শহরে দেখলে দেখি অনেক প্রকল্প হচ্ছে যেগুলো নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই, যার না আবার ভাঙতে হচ্ছে, আবার করতে হচ্ছে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো, কোনো কালেই এটা যদি আমি সোর্স, যেখানে আমার উৎস, সেখানে যদি আমি কন্ট্রোল না করি, তাহলে এই ধরনের আর চুনকাম করে কিন্তু কোনো আমরা সুফল পাবো না। কারণ আমাকে যদি এই দূষণ নিয়ন্ত্রণ করতে হয় ঢাকার চারপাশের নদীগুলোকে, তাহলে আমার আগে সোর্সে যে পলিউশন হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। সেগুলো যেমন আমার ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, আমার সুয়ারেজ পলিউশন, বা যেগুলি আছে সেগুলোকে আমার সলিড ওয়েস্ট গিয়ে নদীতে পড়তেছে, ওই জায়গাগুলোতে যদি আমরা সোর্সে কন্ট্রোল করি,
তারপরে যদি আমার ফ্লো বাড়ানোর জন্য দরকার হয় তখন আমরা চেষ্টা করতে পারি। আর বাংলাদেশ তো একটা আপনার মনসুন, আপনাদের যে বর্ষাকাল, এটা তো হেভি বর্ষা হয়। আমরা দেখি যে কি হয়, যদি আমি সোর্সগুলি কন্ট্রোল করি তারপরে দেখতে পারি যে কি হয়। তো এই যে একটা কথা প্রফেসর নিশাত বলছেন যে আমরা অবশ্যই উন্নয়ন চাই, আমরা শিল্প উৎপাদন চাই, কিন্তু এর পাশাপাশি আমরা চাই যে শিল্প প্রতিষ্ঠান তার দূষণ নিয়ন্ত্রণ করুক, তার যে বর্জ্য পরিশোধনাগার সেটা স্থাপন করুক, যারা স্থাপন করছেন সেটা যেন তারা পরিচালনা করেন। কিন্তু আমরা কি দেখতে পাই যে সেই জায়গায় আমরা একটা ব্যর্থতা দেখতে পাই। এখন যে প্রশ্ন আসলো যে আমরা যে পরিবেশ সংরক্ষণ আইন বা 2010 সালে আইন কিন্তু আরো অনেক মানে সময় উপযোগী করা হয়েছে, কিন্তু সেই আইনের প্রয়োগ, বাস্তবায়ন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় আমার মনে হয় আমাদের যে যারা আমরা এটা মানে যারা দায়িত্বে আছেন যে আইন বাস্তবায়ন এবং প্রয়োগ করার ক্ষেত্রে, সেখানে আমরা কোথাও এর স্বল্পতা দেখতে পাই। যে এই জন্য, কারণ আমাদের দেশে ঢাকার চারপাশে যে আপনার টেক্সটাইল ডাইংগুলো আছে, এর অনেকেরই কিন্তু বর্জ্য পরিশোধনাগার আছে, কিন্তু তারা পরিচালনা করেন না। তো এই জায়গাটা দুইভাবে, একদিকে তাদের মোটিভেট করতে হবে, আরেকদিকে প্রয়োজন আইন প্রয়োগ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আবার আপনার কাছে আসবো। আমরা একটু অন্য দিকে যাই, একটু এই যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ব্যাপারটা দিয়ে যদি আমরা যেটা দেখছি এখন এই মুহূর্তে প্যারিসে যে বন্যাটা হচ্ছে, মানে একেবারেই নজিরবিহীন একটা বন্যা, এটা তো নিশ্চয়ই বৈশ্বিক উষ্ণতার ফলেই বা আরো অন্যান্য কারণ থাকতে পারে। আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন। ধন্যবাদ। আসলে প্যারিসে যেটা হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না। এই ধরনের ঘটনা 20 বছর 25 বছর পর পর হয়ে থাকে, তার জন্য তারা প্রস্তুত। এখন আপনার প্রস্তুতিটা কতটুকু, আমাদের মানুষের প্রস্তুতি হচ্ছে যে গত 5 বছর 7 বছর 10 বছরে যদি একটা প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তখন আমরা এটা প্রায় ভুলে যেতে থাকি। আমাদের এখানে তবে আমরা ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু উষ্ণতা বাড়ার কারণে প্রাকৃতিক দুর্যোগগুলোর ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি বাড়বে, ঘন ঘন হবে। প্যারিসে যেটা হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না। এটা হিসাব করলে দেখা যাবে গত 50 বছরে 2-3 বার হয়েছে। এর আগে ব্যাংককে হয়েছে, ব্যাংকক হয়েছে। এখন এগুলো ঘন ঘন হবে। গত বছর চেন্নাইতে হয়েছে, 1 মাস ধরে বৃষ্টি হয়েছে। সৌদি আরবেতে বন্যা হয়েছে। তো আমরা যেটা বলছি যে সবকিছুকে ক্লাইমেট চেঞ্জের মধ্যে ফেলে দেওয়াটা ঠিক না। আচ্ছা, কিন্তু আজকে আমাদের যে প্রতিবাদ্য বিষয়, আমি এটার মধ্যে ঢুকি, ক্লাইমেট চেঞ্জ দিয়ে ঢুকি। আজকে বিশ্ব প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে, 22শে মার্চ জলাভূমি দিবস পালন করে, পানি দিবস, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আছে জলাভূমি দিবস, এবং এখানে অনুষ্ঠান করার জন্য ডাকা হয় আমাদেরকে। বাট মূল কথাটা হচ্ছে যে সারা বছর পরিবেশের কথা ভাববো, কিন্তু কোনো একটা বিষয় বিশেষ নজর দেওয়ার জন্য এই বছরে ওই টপিকটাকে বেছে নেওয়া হচ্ছে। এবারের বিষয়টা হচ্ছে বন্যপ্রাণী, এবং এই বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে মানে বৈশ্বিকভাবে পালিত হচ্ছে অ্যাঙ্গোলাতে, এবং তারা বন্যপ্রাণী চোরাচালান বন্ধ করার জন্য রীতিমতো ক্রুসেড ডিক্লেয়ার করেছে। তাদের ওখানে প্রচুর বন্যপ্রাণী, গরিলা থেকে শুরু করে বহু কিছু আছে। আমাদের জন্য এটা প্রয়োজন। কেন প্রয়োজন? এই কারণে যে বন্যপ্রাণীর মধ্যে কি আছে এই জ্ঞানটা আমাদের কমপ্লিট না। একটু আগেই যখন কথা বলা হচ্ছিল যে আমাদের প্রোটেক্টেড এরিয়া সুন্দরবন কিংবা রাতারগুল, এই প্রোটেক্টেড এরিয়া সিস্টেম ডেভেলপড হয়েছে 70-এর দশকে 10 ক্যাটাগরি ছিল, 80-র দশকে 90-এর দশকে এটাকে কমিয়ে 6টা ক্যাটাগরিতে আনা হয়েছে। 6টা ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি 1 হচ্ছে যেখানে কেউ ঢুকবে না। নিউজিল্যান্ডে কিছু আছে, মানে এটা এত সংবেদনশীল, এত ফ্র্যাজাইল ইকোসিস্টেম, যেখানে কি আছে শুধুমাত্র অভিজ্ঞ বিজ্ঞানীরা সযত্নে প্রবেশ করে সেখান থেকে কিছু বুঝতে চেষ্টা করবেন ইকোসিস্টেমটা কিভাবে বিহেভ করছে। ক্যাটাগরি 2 হচ্ছে যেখানে সম্পদ আহরণ হবে না, কিন্তু সেখানে মানুষ, বিজ্ঞানীরা যাবেন খোলামেলা। আমাদের সুন্দরবনের 3টা প্রোটেক্টেড এরিয়া আছে ক্যাটাগরি 2। এরপরে 3, 4 কিছু জলাভূমি বিভিন্ন ধরনের 4, 5, 6 যেখান থেকে সম্পদ আহরণ করা যাবে, কিন্তু সম্পদটাকে এমনভাবে আহরণ করতে হবে যেমন ম্যাচিওর্ড। আমাদের এখানে এলোপাথারি গাছ না কেটে সিলেক্টেড ফেলিং, যেটা ম্যাচিওর্ড হয়েছে সেটা আমি ওই যে সম্পদ আহরণ করতে তো আপত্তি নাই। আপনি ইলিশ মাছ ধরেন, কিন্তু ইলিশ মাছ যখন উজানে যাচ্ছে প্রজননের জন্য, ভাটিতে আসছে জাটকা, তখন আপনি ধরবেন না, যেটা সরকার করছেন। কিন্তু এখন আপনি এপ্রিল মাস থেকে 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ যখন
আপনার মাছ উজানে গিয়ে ডিম ছাড়ে হালদা নদী থেকে অন্য যে জায়গায়, সে জায়গায় দয়া করে ওই 15-20 দিন আপনি মাছ ধরবেন না। এটা কিন্তু ট্রেডিশনাল নলেজ। বাংলাদেশে জাত জেলেরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছ ধরতেন না, তারা তখন সম্মান করে বলছি ধরতেন না, তারা নৌকাকে ঠিক করতেন, জালকে ঠিক করতেন, আবার পহেলা আষাঢ় থেকে মাঠে নামতেন তারা মাছ ধরতে। তো এই যে প্রকৃতির মধ্যে যে বায়োডাইভার্সিটির মধ্যে যে সম্পর্কটা আছে, এর মধ্যে ন্যাচারালি যেগুলো আগে গ্রো করতো সেগুলো কিন্তু রোবাস্ট স্পিসিস, যেগুলো শক্তিশালী। এখন আমরা উচ্চ ফলনশীল যে ফসলগুলো করছি এগুলো কিন্তু রোবাস্ট না। এখন আমি ক্লাইমেট চেঞ্জের জন্য তাপমাত্রা যখন বাড়ছে, বৃষ্টি যখন অসময়ে হচ্ছে, সমুদ্রের পানি উপচে উঠে যখন উপকূল লবণাক্ত হচ্ছে, অনেকদিন বৃষ্টি না হয়ে যখন খরা হচ্ছে, কিংবা দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য যে আমি স্বল্পমেয়াদী ফসল চাই, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা কাজ করছেন, লবণাক্ততা সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, বন্যা সহ্য করতে পারে, তাপ সহ্য করতে পারে, এবং স্বল্পমেয়াদী, মেয়াদটা একটু কমবে। তাহলে এর সূত্র আসতে হবে কিন্তু প্রকৃতির থেকে, ওই বন্যপ্রাণীর থেকে। বন্যপ্রাণীকে আমি বন্যপ্রাণী বললে আমি জীবজন্তুর কথা ভাবছি, আমি কিন্তু দুইভাবে দেখছি। আমার উদ্ভিদ জগৎ আছে, মেডিসিনাল প্ল্যান্ট। আপনি যে এলোপ্যাথিক ওষুধ খাই, খোঁজ নিলে দেখবেন যে 80% সূত্র কিন্তু ভেষজ উদ্ভিদ থেকে। ওই পার্টিকুলার অ্যালকোহলটা আলাদা করে ক্যাপসুলে ভরে দিলেই অ্যালোপ্যাথিক ওষুধ হয়ে গেল, কিন্তু সূত্রটা এসছে কবিরাজদের কাছ থেকে, হেকিমদের কাছ থেকে। তো আমি যদি বাংলাদেশে প্রত্যেকটা ইকোসিস্টেম যেগুলো আছে, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের সংলগ্ন ভারতের যে এলাকাটা, উত্তর পূর্ব এলাকাটা, এটাকে বলা হয় মেগা বায়োডাইভার্স এলাকা। পৃথিবীর 8টা এলাকা আছে যেখানে জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। কাজেই আমরা যখন আজকে পরিবেশের কথা বলছি, যে কথাটা হাবিব বলার চেষ্টা করছিল, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোটেক্টেড এরিয়া সিস্টেমটাকে ঠিক প্রোটেক্টেড এরিয়ার মতো রাখতে হবে। সুন্দরবনের যে অংশটা আমার প্রোটেক্টেড এরিয়া এবং ক্যাটাগরি 2, কারো যাওয়ার কথা না, সরকার ডিক্লেয়ার করছেন, কিন্তু সেটা মানতে হবে। আমাদের এই প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করার ক্ষমতা মৎস্য মন্ত্রণালয়ের আছে, ফিশ প্রোটেক্টেড এরিয়া। মেরিন প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করার ক্ষমতা বোধহয় সমুদ্র দপ্তরের আছে। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করার ক্ষমতা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে আছে। আর প্রোটেক্টেড এরিয়া, ফরেস্ট প্রোটেক্টেড এরিয়া কিংবা ফরেস্টের মধ্যে প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করার ক্ষমতা বন বিভাগের আছে। এবং আমার মনে হয় 30-40টা প্রোটেক্টেড এরিয়া আছে। এবং এখানে সত্যিই জীববৈচিত্র্য অনন্য। আপনি যদি লাওয়াছড়াতে যান, যেখানে বাংলাদেশের একমাত্র এপ, যেটা মানে লেজবিহীন যে প্রাণী, হুলক গিবন্স আছে, বহু প্রজাতির পাখি আছে, মথুরা বলে যে পাখিটা আছে দেখতে ময়ূরের কাছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এবং এই ইকোসিস্টেমটাকে আমরা রক্ষা করে, যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি না, এর মধ্যে কোনটার মধ্যে কি ওষুধ লুকিয়ে আছে সেটা আমরা জানি না, ভবিষ্যতের কোন ফসলটার বীজ এখানকার একটা ফসল থেকে আসবে সেটা আমরা জানি না। আপনি দেখবেন যে প্রত্যেকটার মধ্যে কিন্তু জেনেটিক ভেরিয়েশন আছে। আমি সুযোগ পেলে যেগুলো বলি, বেগুন কত জাতের লক্ষ্য করেছেন, কাঁচা মরিচ কত জাতের লক্ষ্য করেছেন, মোটা মরিচ, লম্বা মরিচ, চিকন মরিচ, পেঁচানো মরিচ, তাই না, ছোট মরিচ, তাই না। তো এগুলোর যে জেনেটিক প্রপার্টি তো আমরা এখনো জানি না। কাজেই এগুলোকে রক্ষা করার জন্যই এবারকার স্লোগান হচ্ছে ওয়াইল্ড, একেবারে বি ওয়াইল্ড, এটাকে একেবারে জোরের সাথে প্রোটেক্ট করা। তো আমি এটার জন্য বৈশ্বিক একটা আইন আছে, এটার নাম হচ্ছে সাইটেস, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অফ প্রোটেকশন অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা, সাইটেস হচ্ছে সংক্ষেপে। তাদেরকে দেখাশোনা করার জন্য আবার আরেকটা প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে ট্রাফিক, ট্রেড রিলেটেড টু ইন্টেলেকচুয়াল এটসেট্রা। তো আমি একসময় চাকরি করতাম এই ধরনের একটা পরিবেশ সংরক্ষণকারী অনুষ্ঠানে। তাদেরকে যখন চিঠি লিখলাম যে আমাদের দেশে আমি যদি এই বন্যপ্রাণী আমদানি রপ্তানি ইত্যাদির ব্যাপারে ক্যাপাসিটি বিল্ড করতে চাই, আমাদের দক্ষতা বিল্ড করতে চাই, তাহলে কি করতে হবে, তারা লিখলো যে তোমাদের কাস্টমস ডিপার্টমেন্টের সাথে কথা বলো। কারণ সমুদ্রপথে, স্থলপথে, জলপথে যে চোরাচালানে যাচ্ছে, এই ওষুধি গাছ যাচ্ছে, এগুলো কিন্তু ওরাই রক্ষা করবে। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করি। 10-15 বছর আগে যখন ওই কাজ করছিলাম, আমি ঢাকার কাছে ঝিটকা বাজার, শিবালয় থানাতে, ওখানে একটা গ্রামে আমার অফিস কিছু কাজ করছে, দেখতে গেলাম। আমি বিকেলের দিকে বসেছি যখন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সাহেব ইত্যাদি অনেকে এসছেন, স্কুলের শিক্ষক এসছেন। তো একজন বলছেন যে স্যার এখানে একটা পাগল এসছে, সাদা পাগল, হোয়াইট, বিদেশি। মানে পাগল মানে কিরকম করে, স্যার জটা টটা, কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা নাই, খালি লাফালাফি করে, আর হাটবারের দিন কবিরাজ যেখানে ওষুধ দিচ্ছে
সেখানে শুয়ে বিড়ি বিড়ি করে কথা বলে। কবিরাজ যখন এই হাট থেকে ওই হাটে যাচ্ছে সেখানেও সে যাচ্ছে। আর যখন কেউ থাকে না তখন দেখি খাতার মধ্যে কি লেখে। তার মানে হচ্ছে কবিরাজের কাছ থেকে ওই গাছগুলো চিনতে চাচ্ছে। আমাদের সরকার ফরাসি, এটাও 10-15 বছর আগে, কিছু সাংবাদিকদের নিয়ে গেল চিটং হিল ট্রাক্স দেখাতে যে শান্তি অর্জিত হয়েছে। তারা যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে সুটকেস দিচ্ছে, যখন দেখে সুটকেসগুলো ফাঁকা, খালি। যে স্ক্যান করছে সে হেসে বলতেছে, আরে আমাদের দেশের লতা পাতা নিয়ে যেতেছে, ডাল ভেঙে নিয়ে যেতেছে। আসলে ওরা এসেছিল তো মেডিসিনাল প্ল্যান্ট হান্টিং এর জন্য। অর্থাৎ এই যে বন্যপ্রাণীর মধ্যে কি আছে, ইকোসিস্টেমে কি আছে, আমি ডিডিটি বেসড ইনসেকটিসাইড দিয়ে পলিনেটার গুলো মেরে ফেলছি, মৌমাছির থেকে শুরু করে প্রজাপতি। পুরনো ছোটবেলায় আপনিও দেখেছেন, আমিও দেখেছি, ক্ষেতের চারপাশে ঝোপঝাড় ছিল, যেটাতে চড়ুই পাখি বাবুই পাখি বাসা করে পোকামাকড় দমন করত। এখন আমরা গ্রামের লোককে বলছি যে আবার ডাল লাগাও, আবার ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টে যাওয়ার জন্য। তো শেষ করিয়ে কথা বলে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা নিয়েও বিতর্ক নাই। তবে এটা নিয়ে কি করতে হবে তার যে রূপরেখা, আউটলাইন, এটা তৈরি হয়েছে 2015 সনের 12ই ডিসেম্বর, মাত্র 4-5 মাস আগে। যদিও এটা নিয়ে বৈশ্বিক আইন প্রথম তৈরি হয়েছে 1992-তে। এতদিনে পৃথিবী তার টার্গেট ঠিক করেছে, আমরা 2 ডিগ্রির উপরে উঠতে দেব না। বললে তো হবে না, আমি এগুলো নিয়ে কিছু কাজ করি, আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি 4 ডিগ্রি হবে। অর্থাৎ প্যারিসে আরো ঘন ঘন বন্যা হবে। বাংলাদেশে অ্যাবাউট 80% টেরিটরি কিন্তু এখন ফ্লাড প্রোটেক্টেড। আমরা কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে আছি। আমাদের কদিন আগে যে ঘূর্ণিঝড় হলো রুয়ানু, এইরকম একটা ঘূর্ণিঝড় পৃথিবীর অনেক দেশে, আমি নাম বলতে চাই না, নামই বলি, ফিলিপিন্স কিংবা থাইল্যান্ড কিংবা কোথাও হতো, অন্তপক্ষে লক্ষখানেক লোক মারা যেত। আমাদের যে উপকূলীয় বাঁধের সিস্টেম আছে, হ্যাঁ ওটার মধ্যে বহু দোষ আছে, ওটা ড্রেনেজ কনজেশন ক্রিয়েট করছে, নেভিগেশন ক্রিয়েট করছে প্রবলেম। কিন্তু এই যে মানুষ বাঁচালো, এই রোয়ানুর কারণে কত 25-30 জন 50 জন লোক মারা গেছে। এই উপকূলীয় বাঁধ না থাকলে, বিজ্ঞ পণ্ডিত যারা এটার সমালোচনা করেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই, অন্তপক্ষে 2 লক্ষ লোক মারা যেত। 1970 সনে বাঁধ ছিল, 1970-এর নভেম্বরে যে 3 থেকে 5 লাখ লোক মারা গিয়েছিল, যাদেরকে বাঁধের আওতায় আনা হয়নি তারা মারা গিয়েছিল। এখন এই বাঁধটাকে কি করে পরিবেশ সম্মত করা যায়, বাঁধটাকে যদি আমি উন্নয়নের অংশ হিসাবে নেই, তাহলে ওটাকে পরিবেশ সম্মত করাটা হচ্ছে এখন আমাদের যুদ্ধ। কিন্তু উন্নয়নটা চাই, উন্নয়ন ছাড়া হবে না। মানুষ বাড়ছে। 1947-এ ব্রিটিশরা বিদায় হলো, লোক ছিল 4 কোটি, আজকে 17 কোটি 18 কোটি। এই মানুষকে তো খাদ্য দিতে হবে, এই মানুষের বাসস্থান করতে হবে, এই মানুষের কর্মসংস্থান করতে হবে, কিন্তু প্রকৃতি এবং পরিবেশের বিনিময়ে নয়। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন দর্শক ফোনে আছে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। বলুন। আমার জানার আগ্রহ আজকের প্যানেলিস্টের কাছে যে এই যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ফলে উন্নত রাষ্ট্রগুলোর কারণে আমাদের মতো দরিদ্র রাষ্ট্রগুলি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের দিক থেকে। তো আসলে এই বিষয়টা আমরা যে ক্ষতিপূরণটা পেয়ে থাকি বা আমাদের যে অধিকার হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া, সেই ব্যাপারগুলোতে আসলে আমাদের পরিবেশ অধিদপ্তর আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় বড় রাষ্ট্রগুলোর কাছ থেকে কিভাবে এই ক্ষতিপূরণগুলো আদায় করতে পারে, আসলে কিভাবে কি ধরনের পদক্ষেপ নিলে আমরা আসলে আমাদের ক্ষতিপূরণ গুলো পেতে পারি বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি দেবেন? ওটা সারিয়ে দেবে পরে। আমি শুধু দুটো জিনিস একটু অ্যাড করতে চাই। আসলে কিছুদিন আগে একজন পৃথিবী বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী তিনি বলছিলেন, আমি প্রশ্নকর্তাকে একটু বলে নিই যে আইনুল নিশাত স্যার আপনার প্রশ্নটার উত্তর দেবেন পরে। এবং উনি ক্লাইমেট নিজের হতাশ না হয়ে এই সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তো যেটি বলার প্রয়োজন আসলে, যে ওই বিখ্যাত বিজ্ঞানী বলছেন যে আমরা অনেক গবেষণা করেছি যে এই যে বিশ্বায়নের, এই যে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন, এর কারণ অনুসন্ধানে অনেক বৈজ্ঞানিক কর্মসূচি চালিয়ে সবশেষে যেটা পেয়েছি সেটা রোধ করা বা সেটা থেকে মুক্তি পাওয়ার কোনো যন্ত্র, কোনো ওষুধ বিজ্ঞানীদের হাতে নাই। জিজ্ঞেস করা হলো সেটা কি? মানুষের একদম একান্ত তার লোভ এবং সেই লোভের অসীমতা। আমাদের বাংলাদেশে কিন্তু এই কথাটা সত্য। আমরা যখন ব্যক্তি কেন্দ্রিকতাকে সমষ্টি কেন্দ্রিকতার অনেক ঊর্ধ্বে গ্রহণ করার চেষ্টা করি, এবং যে কারণে বোধ করে আমাদের দেশেই
ছোটবেলায় আমাদেরকে গল্প শেখানো হয় সোনার ডিম পাড়া হাঁসের গল্প, যে বারবার বছরে বছর প্রতিদিন সোনার ডিম দিচ্ছে, তো একবারই জবাই করে সব ডিম পাওয়া যায় কিনা। এই গল্পটা বাংলাদেশে এখনকার শিল্পায়নের উদ্যোক্তা যারা উন্নয়নের নামে সরকারি বেসরকারি সংস্থার অভিব্যক্তিগুলো ধারণ করেন, তারা কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। এবং সেখানে সাংঘাতিকভাবে যখনই আপনি একটা বিপজ্জনক সিচুয়েশন করে যাবেন, অদৃষ্টবাদী তাকে সাংঘাতিকভাবে সামনে তুলে আনা হবে এবং দায়িত্বশীল আচরণ থেকে দূরে চলে যাওয়া হবে। আমাদের প্রায় 3 দিনে 78 জন লোক বজ্রপাতে মারা গেল। অনেক সমাজ বিজ্ঞানী, অনেক অপরাধ বিজ্ঞানীরা 1টা 2টা 4টা 5টা 7টা খুনের ব্যাপারে ভীষণ রকম ভাবে উদ্বেলিত হয়। এই যে মানুষগুলো বজ্রপাতে মারা গেল, তাদের ব্যাপারে কি আমরা আদৌ একটা ধারণাগত সিদ্ধান্তে আসতে পেরেছি কি করা উচিত, কি করা উচিতটা কেন হলো? তার ভালো বলতে পারবেন। এই যে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন, এই পরিবর্তনের ধারা যখন সূচিত হয় 80-র দশকে, তখন কিন্তু বিজ্ঞানীরা একত্রিত হয়ে বলেছে অনেকগুলো অনুষঙ্গের মধ্যে এটি একটা অনুষঙ্গ, প্রচুর বজ্রপাত হবে এবং সেখানে অনেক বেশি মানুষ অবচেতনভাবে মারা যাবে, বিকজ তার প্রস্তুতি থাকবে না। আর যেভাবে নগরায়নের নামে আমরা সব কচুকাটা করছি, আমাদের সবুজকে কচুকাটা করছি, আমাদের মানে লোহা ইট পাথর দিয়ে এমন সব বিদ্যুতায়িত হওয়ার ব্যবস্থাপনাকে তৈরি করছি, সেই জায়গায় কিন্তু আরো বেশি ভালনারেবিলিটি আমরা তৈরি করে ফেলছি। হঠাৎ করে হয়তো 78 জন মারাতে আমরা অনেকে সচকিত হয়েছি, কিন্তু আপনি কি জানেন যে প্রতি বছর নির্মাণ শিল্পে যারা জড়িত সেই রকম শ্রমিকরা এর চেয়ে অনেক বেশি হারে এই সিজনে বজ্রপাতে মারা যায়। কিন্তু যেহেতু তারা গরিব মানুষ, নির্মাণ শ্রমিক, তাদের ব্যাপারে কোনো জবাবদিহিতা বা কোথাও সাফাই গাইতে হয় না, সেজন্য আমরা কখনো খেয়াল করি না। এবং এইরকম একটা পর্যায়ে আপনি আমার দর্শক বলছেন যে আমরা পরিবেশ অধিদপ্তর বা অন্যান্য মাধ্যমে বিদেশের কাছ থেকে কি কি আদায় করতে পারি। আমি কি আচরণ করছি, আমরা কি আচরণ করছি? বুড়িগঙ্গা সহ চারপাশের নদীগুলো ধ্বংস করছে কে? বিদেশিরা এসে ধ্বংস করছে। আমার যে পানি আহরণের ব্যাপারে সোমান সাহেব পরিষ্কার করে বললেন, মাটির তল থেকে পানি উঠিয়ে পুরো নগরীটাকে ভালনারেবল করে ফেলছি, বিপজ্জনক করে ফেলছি। যে আজকে এই পানিটা উঠাচ্ছে কে? আমার যে এই শত শত বছর 150 বছর আগে লালন বলেছে, লালন মূল্য জল পিপাসায় কাঁধে থাকতে নদী মেঘনা, আমার চারপাশের নদী সুমিষ্ট পানিধারী, সেখান থেকে পানি না নিয়ে আমি এই যে ক্রমাগত ধ্বংসকারী কার্যক্রমে লিপ্ত, এটা কি বিদেশিরা করছে? আসলে আমরা আমাদের আচরণ যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় না নেব, অন্যের কাছ থেকে কম্পেনসেশন নিয়ে বাঁচতে পারবো না। আমাদের সফলতা রয়েছে, অর্জন আছে, কিন্তু প্রয়োজন আইনকে কঠোরভাবে প্রতিপালন করা, কঠোরভাবে আইনকে প্রতিপালনে মানুষকে বাধ্য করা। আমাদের আইনও কিন্তু একেবারে কাঁচা না, অনেক আইন রয়েছে। আমি শুধু একটা প্রশ্ন আজকে আপনার মাধ্যমেও সরকারের কাছে করতে চাই। আমি যদি আগেই ঠিক করি এই প্রকল্পটা হবে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে, এরপরে ইআইএ করে লাভ কি? এরপরে ইএমপি করেই বা লাভ কি? এবং আমি আগেই নির্ধারণ করি শুধু যে হবে তা না, এর বিদ্যুৎ মূল্য হবে 6.5 টাকা, তাহলে ইএমপি করেই বা লাভ কি? অর্থাৎ এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করে তার মিটিগেশন প্ল্যান করে লাভটা কি? কারণ মিটিগেশন প্ল্যানে যদি আমাকে বলে যে ওই ডলফিন বাঁচানোর জন্য, ওই শুশুক বাঁচানোর জন্য, ওই জীববৈচিত্র্য বাঁচানোর জন্য আমার বিদ্যুতের খরচ 12 টাকা হবে, আমি কি তাহলে 12 টাকা করতে পারবো? অর্থাৎ আমরা এমন সব অবস্থায় চলে গেছি যে আগেই সব ধারণা করে ওই অর্থনৈতিক বুনিয়াদ, অর্থনৈতিক লাভ লাভের উপর ভিত্তি করে সমস্ত পরিবেশের চিন্তাটাকে তারপরে এসে জুড়ে দিচ্ছি। ফলে পরিবেশ সুরক্ষিত হচ্ছে না এবং এভাবে পরিবেশ সুরক্ষিত হতে পারে না। এবং এভাবে উপপাদ্য বিষয় যেটা, সেটা আমাদের একটু অনুভব করতে হবে অন্যভাবে। আমি সাথে সাথে সুর মিলিয়ে বলছি, বিপন্ন বন, বিপন্ন জীববৈচিত্র্য, তার আমরা আবার বন্য হওয়া শিখতে হবে, বন্যকে বন্যের মতো থাকতে দেওয়া শিখতে হবে। ওই মানসিকতা না নিলে পরিবেশ সুরক্ষা করা সম্ভব না। ধন্যবাদ। প্রকৌশলী আব্দুস সোবান, আপনি কিছু যোগ করবেন? না, এখানে যে এই কথাটা আসলো যে এই বছর যে প্রতিপাদ্য গো ওয়াইল্ড ফর লাইফ, আসলে কিন্তু বলা হয়েছে আপনাকে এই জীবন প্রাণকে সংরক্ষণের জন্য ওয়াইল্ড হতে হবে। ওয়াইল্ড বলতে ওই সেন্সে না যে আমি মানে ধ্বংসাত্মক কিছু করব, আমাকে ওয়াইল্ড হতে হবে ওটাকে রক্ষা করার জন্য। আমাদের যে অ্যাগ্রেসিভ হতে হবে, কিন্তু আমাদের যে প্রতিপাদ্য আমরা করছি বাংলায়, সেখানে কিন্তু অনেক সফট। আসলে কিন্তু ইংরেজিটাতে কিন্তু অনেক যে আমাকে একটু বিয়ে হতে হবে। এখন যেটা আসছে যে আসলে আমার যে
এই বন্য প্রাণী যে আমরা রক্ষা করব বা আমার যে বিপন্ন হয়ে যাচ্ছে, কিছু কিছু হারিয়ে গেছে, এই জায়গায় যেটা সবচেয়ে বড় সংকট বাংলাদেশে, যে এদের আবাসস্থলের সংকট এবং খাদ্যের যোগানের সংকট। আমরা একদিকে তো সুন্দরবনের কথা বললাম, সুন্দরবনে যেসব প্রজাতি আছে, আমার মধুপুর শালবনে কিন্তু সেটা নাই। আবার যে কথা বললেন যে রাতারকুল, বা আমি যদি চিটাগং হিল ট্যাক্সে বলি, বাংলাদেশ অনেক ছোট কিন্তু জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ এবং অনেকগুলি আমাদের ইকোসিস্টেম আছে, ছোট দেশ হইল। তো সেই জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে আমরা এসব ইকোসিস্টেমগুলি ধ্বংস করে ফেলছি। দেখা গেছে যে আপনার 85% আমরা মধুপুর গড়ের শালবন কেটে ফেলছি, 85%। চকরিয়াতে আমাদের একটা ম্যানগ্রোভ ছিল, আমরা চিংড়ি চাষের নামে সেই ম্যানগ্রোভ শেষ করে দিছি তখন। এখন সেই জমি হয়তো কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না। তো ওই জায়গাটা আরেকটা হচ্ছে যে আমাদের যে গ্রামীণ অবকাঠামোতে যে আগে ঝোপঝাড় জঙ্গল ছিল, সেখানে কিন্তু প্রচুর প্রাণী ছিল, কিন্তু এখন তো সেই ঝোপঝাড় জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কৃষিভূমির প্রয়োজন, আবাসস্থলের প্রয়োজন, সেগুলাতে গিয়ে আমরা এগুলি করার ফলে ওদের যে আবাসস্থল বা খাদ্যের যোগান কিন্তু কমে যাচ্ছে। তারপরও তারা কিন্তু আছে, কিন্তু বিপন্ন অবস্থায়, তাদের সব যে চলে গেছে তা না, ওখানে আছে তারা। আরেকটা যেটা আসলো যে ডিডিটির কথা আসলো, আমরা যে আমাদের কৃষিতে যেসব কীটনাশক ব্যবহার করি, আমাদের দেশে বলা আছে ডার্টি ডজন, 12টা কেমিক্যালের কথা, সেগুলি যেখানে বাংলাদেশে যুদ্ধ সেগুলো আমরা এখানে ব্যবহার করছি। এবং আমাদের যে মানে বিভিন্ন বিশেষ করে ফিশারিজ ডিপার্টমেন্টের গবেষণায় দেখা গেছে যে এই কীটনাশক আমরা ব্যবহার করি, এর 25% কিন্তু আমাদের জলাশয়ে চলে যাচ্ছে। তা আমার এই যে বন্য প্রাণীর কথা আমরা বললাম, এই প্রাণী বলতে কিন্তু সব যে ইয়েতে থাকে তা না, বনে আমার জলে স্থলে দুইখানেই আছে। তা আমি তো আমার জলাশয়গুলো এইভাবে আমি শেষ করে দিচ্ছি। আমরা যেসব কীটনাশক ব্যবহার করছি, যেগুলো ব্যবহার করার আমাদের কথা না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কৃষক ঠিকমতো জানেন না যে কিভাবে এটা ব্যবহার করা দরকার, কতটুকু করা দরকার। এই জায়গাটায় আমাদের একটা বড় ধরনের আপনার গ্যাপ আছে, যেটা আমাদের করা দরকার। আর যে বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই যে কথা বলছি, আসলে আমাদের সমস্যা আমরা সবাই জানি, কিন্তু একটা জায়গায় আমাদের সমস্যা, সেটা হচ্ছে এই জানা সমস্যাগুলোকে আমরা কোথাও সমন্বিত করার কেউ চেষ্টা করি না। আমাদের দেশে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি যদি একজন সরকারি কর্মকর্তা হই, আজকে আমি পরিবেশ মন্ত্রণালয়ে আছি, আমি শুধু পরিবেশ নিয়ে চিন্তা করব। কালকে যদি আমাকে শিল্প মন্ত্রণালয় দেওয়া হয়, আমি শুধু শিল্প উন্নয়ন, পরিবেশ নিয়ে আমি তখন চিন্তাই করি না। পরশু যদি আমাকে ফিশারিজ দেওয়া হয়, আমি এই কাজটাই করি। এই জায়গাটা আমাদের মনে হয় মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাকে সবটা একটা টোটালিতে সমন্বিতভাবে দেখতে হবে। তাহলে কিন্তু আমরা যখন আমাদের পরিবেশের উন্নয়ন আপনার সঠিকভাবে চলবে এবং এই দেশের জনজীবন, জনস্বাস্থ্য সবকিছুই আপনার উন্নত হবে। ধন্যবাদ স্যার। আপনি এখন যদি ওই প্রশ্নকর্তার উত্তর প্লাস অন্যান্য, আমাদের আর 4 মিনিট সময় আছে। ধন্যবাদ। প্রশ্নকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি একটা সুযোগ করে দেওয়ার জন্য। সুযোগটা হচ্ছে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বৈশ্বিক বায়ুমণ্ডলে 5-6টা গ্যাসের পরিমাণ বাড়ছে। প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গাড়ি ঘোড়া কলকারখানা যত বাড়বে, উন্নয়ন যত করব, তত কার্বন ডাইঅক্সাইড হবে। যত বিদ্যুৎ উৎপাদন করব, কার্বন ডাইঅক্সাইড বাড়বে। যত এয়ার কন্ডিশনার চালাবো, সিএফসি কিংবা এইচএফসি বাড়বে, মিথেন বাড়বে, নাইট্রাস অক্সাইড বাড়বে। তো এগুলো পৃথিবীর সকলকেই ক্ষতিগ্রস্ত করছে। আমেরিকাতে প্রচন্ড ঠান্ডা, আপনি খোঁজ নেন, আপনার কোনো বন্ধু থাকলে তাকে খোঁজ নিলে বলবে যে এটা জুন মাস চলে এসছে, আমার এখনো প্রচন্ড ঠান্ডা, মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সে বলবে তার বাড়ির পিছনে যে সে যে মিষ্টি কুমড়া কিংবা টমেটোর গাছ লাগিয়েছিল সব ঠান্ডায় মরে গেছে, শুধু শীত সহ্য করতে পারে গোলাপ ফুল বেঁচে আছে। তো এর জন্যে বলা হচ্ছে পৃথিবী জুড়ে যে এই বিরূপ প্রতিক্রিয়াগুলো মোকাবেলা করতে পারবে না দরিদ্র দেশগুলো। এখন বাংলাদেশ আবার দরিদ্র থাকতে চাচ্ছে না, কিন্তু যতদিন দরিদ্র আছি, দ্বীপ দেশগুলো, কারণ তারা টোটালি ডুবে যাবে। আর সেন্ট্রাল আফ্রিকার যে দেশগুলো যাদের খরা এবং বন্যা হচ্ছে, আপনি কিছুদিনের মধ্যেই কাগজে দেখতে পাবেন ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া এই অংশে প্রচন্ড খরা চলছে কয়েক বছর ধরে। তো এটা মোকাবেলা করার জন্য বিশ্বজুড়ে কিন্তু আন্দোলন গড়ে উঠেছে। ক্ষতিপূরণ মানে আমাকে ক্ষতিপূরণ দিলে তো হলো না, আমাকে এটার মোকাবেলার ব্যবস্থা করতে হবে। মোকাবেলার আলোচনাটা এখন বলা যেতে পারে 6টা মোটা দাগে চলছে একসাথে। প্রথম হচ্ছে মিটিগেশন, অর্থাৎ গ্যাসগুলো তোমরা কমাবে যাতে করে বিশ্বের তাপমাত্রা কোনো অবস্থাতেই 2 ডিগ্রির উপরে না ওঠে, বরং এর নিচে থাকতে হবে, এবং পারলে 1.5 ডিগ্রিতে নিয়ে আসো। তার সাথে আলোচনা হচ্ছে গ্যাসগুলো বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড ধরে রাখার জন্য বনায়ন।
বাংলাদেশ সরকার যদি আজকে ব্যবস্থা নেয় যে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে টেকনাফ পর্যন্ত এবং পূবে যতটুকু যাওয়া যায় আমি পুরোপুরি প্রাকৃতিক বনায়ন করব, রেড প্লাস বলে আমরা সংক্ষেপে বলি, তাহলে বিশ্ব কিন্তু এটার অর্থায়নের জন্য কয়েক বিলিয়ন ডলার নিয়ে বসে থাকবে। কিন্তু শর্ত হচ্ছে গাছ কাটতে পারবেন না। আমাদের রাষ্ট্রীয় পদ্ধতি হচ্ছে গাছ লাগাবেন, 12 বছর পরে 10 বছর পরে কাটবেন, এটা হবে না। দ্বিতীয়, এটার সাথে আরেকটা আছে কমপ্লায়েন্স, যে যাদের উপরে কমানোর দায়িত্ব, পৃথিবীর উন্নত দেশগুলো 92তে লিখিতভাবে দায় মেনে নিয়েছে। এখন বলা হচ্ছে উন্নত দেশগুলোর থেকেও উন্নয়নশীল কিছু দেশও প্রধানত দায়ী। সবচেয়ে বেশি দায়ী হচ্ছে চীন, তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ভারত, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের 28টা দেশ একসাথে, এরপরে ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া ইত্যাদি আছে। বাট প্রত্যেককেই বলা হচ্ছে তোমরা হিসাব দেবে, এই হিসাবটা চূড়ান্ত করা হবে 2019 সনে এবং আবার রিভাইজ করা হবে 2025-এ। আমি শেষ করছি 1 মিনিটে। অর্থায়নের কথা বলা হচ্ছে, কিন্তু অর্থ পেতে গেলে বিশ্ব 4টা শব্দ ব্যবহার করছে: অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অর্থাৎ জবাবদিহিতা, স্বচ্ছতা, ইনক্লুসিভনেস অর্থাৎ সকল অংশীদারের অংশগ্রহণ, এবং পার্টনারশিপ। এবং এই টাকা আনাটার দায়িত্ব হচ্ছে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের। দর্শক প্রশ্ন করেছিলেন যে পরিবেশ অধিদপ্তর কি মন্ত্রণালয় কি করছে, তাদের কাজ না, এই কাজটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। সরকার জানে কি করতে হবে, তাও জানে, আশা করি করবেন। ধন্যবাদ স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা পরিবেশ এবং উন্নয়ন একই সাথে চলবে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।